সুপ্রভাত বন্ধুরা, আজ 21 জুন রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবার হামলা চালালো ইসরায়েলি সেনা। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ধারাবাহিক হানায় অন্তত 5 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানাচ্ছে। এরই মধ্যে আমেরিকার গোয়েন্দা বাহিনীর একটি রিপোর্টের উল্লেখ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে আপাতত হামলা চালিয়ে যাবে ইসরায়েল। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে শান্তি চুক্তির শর্তের অংশ হিসেবেই শুক্রবার বিকেল 4টে থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল সরকার এবং হিজবুল্লাহ তাতে সম্মতি জানিয়েছিল, কিন্তু রাত গড়াতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থলপথে হামলা চালায়। ইতালির বৃহত্তম কমিউনিস্ট শহর এখন মলফেট্রা। ইতালির পুলিয়া অঞ্চলে 60,000 জনসংখ্যার শহর মলফেট্রার মেয়র নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট প্রার্থী কমরেড ম্যানুয়েল মিনারভিনি। তিনি মোট ভোটে 67.47% পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। 36 বছর বয়সী এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কমিউনিস্ট রেভলিউশনারি পার্টির সদস্য। ফিলিস্তিনের সমর্থন থেকে শুরু করে ইতালি শ্রমিকদের ধর্মঘটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই জয়ের ফলে মলফেট্রা ইতালির সবচেয়ে বড় কমিউনিস্ট শাসিত শহরে পরিণত হয়েছে। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লিকুড পার্টির বরিষ্ঠ নেতা ও প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, ইসরায়েল ভবিষ্যতে সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহে দেয়া একাধিক রেডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে নতুন একটি শক্তি সমীকরণ গড়ে উঠছে, যা তাঁর মতে ইসরায়েলের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণ। ইসরায়েলের আর্মিতে রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সিরিয়ার নতুন নেতৃত্বের আদর্শগত অবস্থান ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে এবং এই কারণে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী নন। একই সাক্ষাৎকারে তিনি পাকিস্তান, তুরস্ক এবং কাতারকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোটের কথাও উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ইরান চুক্তি মেনে নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। একই সঙ্গে জেডি ভান্স মনে করিয়ে দিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখন শুধু যুক্তরাষ্ট্রই তাদের একমাত্র শক্তিশালী মিত্র হিসেবে অবশিষ্ট আছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রায় 1 ঘন্টা ব্যাপী এক ব্রিফিংয়ের শেষে ভানস বলেন, আমি যদি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য হতাম, তবে পুরো বিশ্বে আমার একমাত্র যে শক্তিশালী মিত্রটি টিকে আছে, অন্তত তাকে আক্রমণ করতাম না। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি বলেছেন, এই চুক্তির বিষয়ে তাঁর ভিন্ন মত রয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে এই চুক্তিতে সই করেছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অবরোধ কার্যকরের মার্কিন তৎপরতা বন্ধ হলো। এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি বলেন, শুরুতে তিনি এই চুক্তির পক্ষে ছিলেন না, তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আশ্বাসের পর তিনি এতে সম্মতি দেন। আসছি দেশের খবরে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আবার উত্তাল দিল্লির যন্তর মন্তর। পুলিশি রক্তচক্ষুর মুখোমুখি লড়াইতে নামল আগামী প্রজন্ম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থামবে না, যন্তর মন্তরে বিক্ষোভও উঠবে না। শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ থেকে যখন এই ঘোষণা করা হয়, ঠিক তখনই দিল্লি পুলিশকে এই বিক্ষোভ ভেঙে দেওয়ার তোড়জোড় শুরু করতে দেখা যায়। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত
যন্তর মন্তর দেশের ভাবি প্রজন্ম ও কেন্দ্রীয় প্রশাসনের এমনই এক মুখোমুখি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে একদিকে দিল্লি পুলিশ বলছে বিক্ষোভ চালিয়ে যেতে দেবার অনুমতি নেই, ককরোচ জনতা পার্টির সমর্থকদের ওই স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অনড় অবস্থানে থেকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা ওই স্থান থেকে সরবেন না। বিনা টিকিটে যাত্রীর সঙ্গে সঙ্গে হকারিকেও শাস্তিযোগ্য অপরাধের তালিকায় আনল রেল। ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা, স্টেশনে অনধিকার প্রবেশ বা ট্রেনে ধূমপান, এই ধরনের নিয়ম ভঙ্গের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। এই ব্যবস্থায় কড়া করার নামে হকারকেও শাস্তিযোগ্য অপরাধের আওতায় নিয়ে আসছে রেল। সদ্য লাগু হওয়া জনবিশ্বাস সংশোধনী আইনের আওতায় রেলওয়ে আইন 1989 এর একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর নতুন নিয়ম ও সংশোধিত জরিমানা সম্পর্কিত নির্দেশিকা প্রকাশ করেছে রেল। এর উদ্দেশ্যে হিসেবে বলা হয়েছে রেল পরিষেবাকে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তোলা। আসলে এর আওতায় নতুন যা যুক্ত করা হচ্ছে তা হলো অনুমোদনহীন হকারি বা ভিক্ষাবৃত্তির জন্য জরিমানা ধার্য করা হয়েছে 2000 টাকা। আর এই অনুমোদনহীন কথাটির মধ্যেই যত চাতুরি আছে বলে রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহল মনে করছে। ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, এটি পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত একটি মৌলিক নাগরিক পরিকাঠামো। সেই কারণেই ফুটপাত ব্যবহার করে নিরাপদে হাঁটার অধিকারকে এবার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, যদি কোনো নাগরিকের এই অধিকার লঙ্ঘিত হয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণও দাবি করতে পারবেন। হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন রাজ্যে যখন বিতর্ক চলছে, ঠিক সেই সময় এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইন মহল। প্রসঙ্গত, একটি দুর্ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। শনিবার ছুটির দিনে মন্দিরে এসেছিলেন পুজো দিতে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই আনন্দের পরিবেশ বদলে গেল শোকে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের নির্মীয়মান ছাদ। মন্দির প্রাঙ্গণে তখন উপচে পড়া ভিড়। এদিন দুপুরে এমনই এক মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের পরবানি জেলা। মন্দির চত্বরে তৈরি হতে থাকা নতুন ছাদ ভেঙে পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন 40 জনের বেশি ভক্ত। বহু আহত মানুষকে ইতিমধ্যেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মোদী সরকার রেগা কর্মসংস্থান প্রকল্পের পরিবর্তে যে জি রামজি প্রকল্প চালু করতে চলেছে তাতে কেন্দ্রীয় খাতে ব্যয় কমিয়ে অতিরিক্ত ব্যয়ের দায় রাজ্যগুলোর ওপর চাপানো হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ হ্রাসের এই নয়া প্রকল্পের বাতিলের দাবিতে আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে রেল সংঘর্ষ মোর্চা এবং সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। উড়িষ্যার সামগ্রিক বিপর্যয় নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে বাম দলগুলি খোলা চিঠি দিল। অযোধ্যা রাম মন্দির থেকে চুরি গিয়েছে রামের কথিত পাদুকা, উধাও হয়ে গেছে দানের বহু সোনা রূপো। অযোধ্যায় সিটের তদন্তে ট্রাস্টের ভূমিকায় প্রশ্নের মুখে। এখন রাজ্যের খবর। পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরের সভায় তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ এই প্রথম শিকল মুক্ত হয়েছে। তার দাবি, হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে আড়াল করতেই অতীতে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি। তারকেশ্বরের সভায় 20 জুনই এই পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করা হচ্ছে সে সম্পর্কে বলেন তিনি। দেশভাগ আসলে বিপুল জনসাধারণের অবর্ণনীয় যন্ত্রণার কারণ হয়েছিল। সাম্রাজ্যবাদের মদতে হয়েছিল দেশভাগ, তাকেই সাফল্য বলে পালন করছে পশ্চিমবঙ্গ দিবসে। বিকৃত ইতিহাসের মোকাবিলায় প্রকৃত ইতিহাস তুলে ধরবে সিপিআইএম। 21 থেকে 24 জুন কলকাতায় মানুষের দরবারের মানুষের ইতিহাস কর্মসূচি ব্যাখ্যা করে কথা বলেছেন সিপিআইএম কলকাতা জেলা সম্পাদক কল্লাল মজুমদার। কল্লাল মজুমদার বলেন, ভোটে জেতার পর 20 তারিখকে কেন্দ্র করে দেশভাগকে বিকৃত উপায়ে হাজির করার চেষ্টা করা হচ্ছে। দেশভাগ আসলে উদ্বাস্তু মানুষের জন্য যন্ত্রণার। আমরা বামপন্থীরা তৎকালীন নেতারা এই বিষয়ে বিরোধ করেছিল যখন অন্যান্য শক্তি, বিশেষ করে সাম্রাজ্যবাদের মদতে মাউন্টব্যাটেনের সাথ দেওয়ায় সেই সময় বামপন্থীরা দেশভাগ প্রতিহত করতে পারেনি। মজুমদার আরও বলেন, শ্যামাপ্রসাদ সহ মুসলিম লীগ তৎকালীন নেতৃত্ব ক্ষমতা দখলের জন্য এই দেশভাগকে চেয়েছিল। এই চাওয়া আসলে মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল, যার ফলে দেশভাগের এত বছর পরেও মানুষ ভোগ করছেন সেই দুর্গতি।
রাজ্যে স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার গড়ালো আদালতে। সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামী 23 জুন 2026 তারিখে হাইকোর্টের একক বেঞ্চে এই মামলার প্রথম শুনানি হতে চলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত সরকারি বিভাগ ও প্রশাসনিক প্রধানদের নির্দেশ দিয়েছে যাতে রাজ্য সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন এবং সরকারি অনুদান বা বেতনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের আবাসে বিদ্যুৎ ব্যবহারের জন্য স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরুদ্ধেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোঅর্ডিনেশন কমিটি। আইনি পরিভাষায় মামলাটি ম্যান্ডামাস বা পরমাদেশ সেকশনের অধীনে দায়ের করা হয়েছে। এর অর্থ সরকারি কর্তৃপক্ষ যাতে আইন মেনে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করে কাজ করেন। আদালতের কাছে সেই নির্দেশ জারির আবেদন জানানো হয়েছে। আদালতের স্ক্রুটিনি বা প্রাথমিক পরীক্ষা পর্বে মামলার সমস্ত আপত্তি ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সামনে মাইলের পর মাইল আদিগন্ত শ্বেত শুভ্র বরফ, আর তার নিচেই ওঁত পেতে রয়েছে শত শত ফুট গভীর গোপন সুড়ঙ্গ বা ক্রিভাস। সেই ভয়ঙ্কর মৃত্যুফাঁদকে বুড়ো আঙুল দেখিয়ে টানা 10 দিনের রক্ত জল করা লড়াই শেষে ইতিহাস লিখলেন কলকাতার 7 দুঃসাহসী সন্তান। ভারতের অন্যতম দুর্গম, খাড়া এবং বিপজ্জনক ট্রেকিং রুট হিসেবে পরিচিত 18,740 ফুট উচ্চতার খিমলোগা পাস জয় করে ফিরলেন তাঁরা। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এই দুই প্রতিবেশী রাজ্যকে এক সুউচ্চ দুর্ভেদ্য সেতুর মতো জুড়ে রেখেছে খিমলোগা পাস। দীর্ঘ 2 বছরের আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে মেলা সরকারি ছাড়পত্র পকেটে পুরে কোমর বেঁধে নেমেছিলেন কলকাতার রথিন সাহা, সুমন বিশ্বাস, সুপ্রিয় ভট্টাচার্য, প্রদীপ দাস, সুমন্ত বোস, বলরাম সিং ও বাদল জানা। দীঘার সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা। স্পিডবোটের ধাক্কায় মৃত্যু হলো এক পর্যটকের। মৃত ওই যুবকের নাম শেখ বাপন। জানা গিয়েছে শনিবার সকালে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওই যুবক। সেই সময় একটি স্পিডবোট অতর্কিতেই ওই যুবককে ধাক্কা মারে। স্পিডবোটের ধারালো ফ্যানের আঘাতে একেবারেই ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। অভিযোগ, দুর্ঘটনার পর স্পিডবোটের চালক আহত যুবককে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত চালক ও স্পিডবোটের মালিক পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। এবার মহাকাশ থেকে বুলেট ট্রেন নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে চীন। বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক হাই স্পিড বা দ্রুতগতির রেল নেটওয়ার্ককে আরও নিরাপদ ও নিখুঁত করতে এক যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে চীন। মাটির ট্রাকসাইড সিগন্যাল ও ভূপৃষ্ঠের জটিল পরিকাঠামোর ওপর নির্ভরতা কমিয়ে পুরো ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে মহাকাশ বা স্যাটেলাইটে রূপান্তর করার কথা ভাবছে দেশটি। তবে বিজ্ঞানের এই অভূতপূর্ব অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে এক বড় প্রশ্ন। এই মহাকাশ ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কি হ্যাকারদের কবলে পড়তে পারে? সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত রেল সিগন্যালিং প্রতিষ্ঠান CRSC রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট গ্রুপের একদল প্রকৌশলী এই নতুন মহাকাশ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রস্তাব এনেছেন। শেষে খেলার খবর। ফুটবল বিশ্বকাপ। ব্রাজিলের দারুণ জয়। গ্রুপ পর্বের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের গোল ও ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 ব্যবধানে হারিয়েছে। বিশ্বকাপের মাঝে বিপাকে মেসি। লাল কার্ড বিতর্কে তদন্ত ফিফার। অস্ট্রিয়া ম্যাচের আগেই কি শাস্তি পেতে পারেন লিও? আলজেরিয়া ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করেছিলেন লিওনেল মেসি। রেফারি কোনো কার্ড দেখাননি তাঁকে। সেই ঘটনায় ফিফার কাছে অভিযোগ করেছে আলজেরিয়া। জার্মানির রুদ্ধশ্বাস জয়। আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও ডেনিস উনভারের শেষ মুহূর্তের জোড়া গোলে 2-1 ব্যবধানে জিতে শেষ 32-এ জায়গা করে নিয়েছে জার্মানি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।